নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি মায়ের চুলি ঘুম পাড়েনি গল্প চ্যানেলে। মায়ের গলায় বলা বা মায়ের মুখে শোনা যে গল্প আমরা শুনছিলাম, অরিন ও আদিম দেবতার উত্থানের 7ম অধ্যায়, প্রাচীনতম দেবতা। শুরু হচ্ছে আজকের অংশ, প্রাচীনতম দেবতা। গল্পটা কিন্তু মন দিয়ে শুনবেন। শুরু হচ্ছে গোয়া তয়েত। প্রফেসর প্রণব বসুরায় হাতে ধরা 4 ইঞ্চির রিমোট কন্ট্রোলে চাপ দিতে প্রজেক্টরের স্ক্রিন জুড়ে একটা ইনফ্রারেড ছবি ফুটে উঠল। সামনে বসা 40 ছাত্রছাত্রীর উৎসুক চোখ প্রফেসরের মুখ থেকে গিয়ে পড়ল স্ক্রিনের উপরে। এক্সরের মতো ঘন কালোর উপর সাদা রঙের গ্লোতে ফুটে উঠেছে একটা লম্বাটে ছবি। ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলো হাতের চাপ, অন্তত গোটাকুড়ির কম নয়। যেন একটা সিমেন্টের দেওয়ালে অনেকগুলো মানুষ হাতে আলতা মেখে ছাপ রেখেছে। সেই ছড়ানো ছিটানো হাতের মাঝে একটা সরু রেখা এঁকে বেঁকে নিচ থেকে ওপরে উঠেছে। ওঠার পথে হাতগুলোর ফাঁক দিয়ে ছড়িয়ে দিয়েছে ডালপালা একটা গাছ। কাঁচা হাতে গাছের ছবি আঁকতে চেয়েছে কেউ। এটাকে কি মনে হচ্ছে তোমাদের? ইনফ্রারেড ছবিটার দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন প্রফেসর। অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং স্যার। লম্বা বেঞ্চগুলোর প্রথম সারি থেকে কোনো এক ছাত্র বলে উঠল। বেশ, ধরে নিলাম অ্যাবস্ট্রাক্ট ড্রয়িংই, ধরে নিলাম। তো কি বলতে চাওয়া হচ্ছে ড্রয়িংয়ে? হাসি মুখে প্রশ্ন ফিরিয়ে দিলেন প্রণব বসুরায়। স্যার, মনে হচ্ছে গাছটা ধরে রয়েছে হাতগুলোকে, ওগুলোই গাছের ফুল ফল। আর এবার পিছন দিক থেকে একটা মেইলি কণ্ঠ শোনা গেল। বসুরায় উত্তরটা শুনে কিছু একটা বলতে যাচ্ছিলেন, মাঝখান থেকে আবার একটা কণ্ঠ শোনা যায়। এটা মডার্ন আর্ট স্যার, ছাতার মাথা কিছু বোঝা যায় না। প্রফেসরের মুখের হাসিটা আগের থেকে দীর্ঘ হয়। রিমোট কন্ট্রোলটা প্রজেক্টরের দিকে ধরে তিনি বলেন, আর্ট নিশ্চয়ই, কিন্তু মডার্ন নয়, এসিয়েন্ট বলতে পারো। স্ক্রিনে ততক্ষণে ইনফ্রারেড ছবিটা নিজের আসল চেহারায় ফুটে ওঠে। ক্লাস ভর্তি ছেলেমেয়ের দলের মুখ থেকে একটা বিস্ময় মাখা শব্দ বেরিয়ে আসে। এটা তো কেভ পেন্টিং। পেন্টিং নয় ঠিক, স্টেনসিল ড্রয়িং। মানে দেওয়ালে রং দিয়ে তারপর সেই সারফেসের ওপর থেকে একটু একটু করে রং তুলে নিয়ে ছবি আঁকা। হাতগুলো ভাবেই আঁকা হয়েছিল। এর বয়স আনুমানিক আজ থেকে প্রায় 10,000 বছর আগে। একটা মুচকি হাসি ফুটে ওঠে তার মুখে। মজার কথা হলো, এখন আর এই ছবিটাকে তোমাদের অ্যাবস্ট্রাক্ট মনে হবে না। এর ভেতরে কোনো মানে খোঁজার চেষ্টা করবে না আর, তাই না? আদিম মানুষ ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতো, জন্তু জানোয়ার শিকার করে খেত। সে আবার অত ভেবেচিন্তে ছবি আঁকবে কেন? হালকা হাসির একটা ঢেউ উঠল। সেটা কমে আসার অপেক্ষায় প্রফেসর কয়েক সেকেন্ড সময় নিলেন। রিমোটের চাপে ততক্ষণে আবার একটা কেভ পেন্টিং ফুটে উঠল। স্ক্রিনে এটাই নিচে নাম লেখা আছে, কুয়েভা দে লাস মনোস। এখানে হাতের সংখ্যা আগের তুলনায়
কয়েক গুণ বেশি। এই স্টেনসিলটা আছে আর্জেন্টিনায়, এর বয়সও প্রায় 10,000 বছর। এর আশেপাশের ছবি দেখে আমরা ধারণা করতে পারি দেওয়ালে এইভাবে হাতের ছাপ রাখা ছিল সে যুগের কোনো একটা রিচুয়াল। ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের বহু গুহায় এমন সম্মিলিত হাতের ছবি দেখা যায়, কিন্তু কুয়াতয়েতের গুহা একটা বিশেষ কারণে আলাদা। কেউ বলতে পারবে কি কেন? মুখ তুলে সামনের মুখগুলির দিকে একবার চোখ বুলিয়ে নিলেন প্রফেসর। না, কারোর মুখে নতুন কোনো উচ্ছ্বাসের রং লাগেনি, বরঞ্চ কয়েক লক্ষ ঝলক আগ্রহ কি মারছে কারোর কারোর মুখে। খুশি হলেন প্রফেসর। স্লাইডে আগের ছবিটা আবার ফিরিয়ে এনে বললেন, হাতগুলো বাদ দিলে ছবি থেকে যে জিনিসটা থেকে যায় সেটার জন্য। একটা গাছ যেটা হাতগুলোকে ধরে আছে। কথাটা বলতে বলতেই দেওয়াল জুড়ে অন্ধকার নেমে এলো। এই স্লাইডটা জুড়ে কালো অন্ধকার ছাড়া আর কিছুই নেই। রিমোটটা টেবিলের উপরে রেখে ছাত্রছাত্রীদের মাঝের আয়েল ধরে এগিয়ে গেলেন প্রফেসর। তার দুটো হাত বুকের কাছে জড়ো করা, সামান্য ঝুঁকে পড়েছেন যেন। সেইভাবে হেঁটে শেষ বেঞ্চের দিকে এগোতে এগোতে বললেন, ওকে, এবার তোমাদের নিজেদের ইতিহাস বইতে, সিনেমায়, ইন্টারনেটে কিংবা নিতান্ত শখে যেসব গুহা চিত্রগুলো দেখেছো তাদের মনে করার চেষ্টা করো। কি দেখেছো? আলতামারির বাইসন দেখেছো, লাসাক্সের ঘোড়া কিংবা হরিণ দেখেছো, এমনকি যেটা রীতিমতো কল্পনা সেই ইউনিকর্ন অব্দি দেখেছো। অথচ এমন একটা জিনিস দেখোনি যেটা সে যুগে এবং এ যুগে দেখা সব থেকে সহজ ছিল, গাছ। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। দু একজন আপত্তি জানানোর চেষ্টা করেছিল, প্রফেসর হাত তুলে তাদের থামিয়ে দিলেন। দাঁড়িয়ে পড়ে কথাটা বলে যাচ্ছিলেন তিনি। একেবারে শেষ প্রান্ত থেকে গট গট করে আবার ফিরতি পথে হাঁটতে হাঁটতে বললেন, ভারী অদ্ভুত ব্যাপার, তাই নয় কি? আলতামিরার গুহাতে সেকালের হেন কিছু নেই যা ছিল না। সেই গুহাতে অবধি একটিও গাছের ছবি নেই, যেন ডেলিবারেটলি গাছের ছবি আঁকেনি কেউ। এর কারণ তোমাদের কি মনে হয়? এইবারে উত্তর আসছে একটু সময় লাগে। সামনের সারি থেকে কেউ আবার বলে ওঠে, মেবি গাছ আঁকা নিয়ে কিছু ট্যাবু ছিল সে সময়। কিন্তু কেন? মিশরীয়রা শিয়ালকে মৃত্যু দেবতা বলে বিশ্বাস করত। শিয়ালকে মৃতদেহের আশেপাশে ঘুরঘুর করতে দেখে ইউরোপিয়ানরা বিড়ালকে ডাইনির সহচর বলে বিশ্বাস করত, কারণ তার নিঃশব্দ যাওয়া আসা, রহস্যময় গতিবিধি, অকারণে শূন্যে চেয়ে থাকা, এইসব তাদেরকে রিলেট করত। কিন্তু গাছের তো তেমন কোনো দোষ নেই। সে একা হাতে গ্রহের সমস্ত প্রাণকে সাস্টেন করে। আদিম মানুষ তার ফল খেত নিশ্চয়ই, তাহলে ট্যাবুটা এলো কিসের থেকে? আর কোনো উত্তর নেই। প্রফেসর আবার টেবিল থেকে রিমোট তুলে নিলেন। পরিবেশের ঘনত্বটা কমাতে বললেন, এতক্ষণ আর্জেন্টিনার কথা বলছি বলে কেউ কেউ রেগে গেছে হয়তো আমার ওপরে, তাই এবার একটু ব্রাজিলে আসি না হয় আমরা। গুহার নাম সিয়েরা দে কাপিভাতার। এটা দেয়ালে এবার আমরা চোখ রাখবো।
স্ক্রিনে ফুটে উঠেছে একটা প্রাচীন দেওয়াল। ছবিটার বেশিরভাগ জায়গা জুড়ে লাল রঙের একটা মৃত হরিণের সিলহাউটে। তার আশেপাশে সরু সরু রেখায় একদল মানুষকে দেখা যাচ্ছে। সম্ভবত শিকারের দৃশ্য এটা। মৃত হরিণকে ঘিরে উৎসব পালন করছে আদিম মানুষ। আগের ছবিগুলো দেখার পর এই ছবির আর্টিস্টের দক্ষতা নিয়ে রীতিমতো প্রশ্ন তোলা যায়। নাও লুক রাইট ইন দ্য মিডল। ভারী আশ্চর্য একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে। একটা গাছ, পাতা ছাড়া, কেবল শাখা প্রশাখা নিয়ে দাঁড়িয়ে থাকা একটা গাছ। ঠিক যেন এডগার অ্যালেন পোর ভূতের গল্প একটা সেটিং থেকে তুলে এনে ছবিতে বসিয়ে দিয়েছে কেউ। দুটো মানুষ সেই গাছটাকে ধরে দাঁড়িয়ে আছে। কিন্তু কেন? মরেছে হরিণ, লোকে অস্ত্রশস্ত্র নিয়ে নাচানাচি করছে বুঝলাম, কিন্তু তার মাঝে আমাদের বঞ্চিত নায়ক গাছ কেন? থেমি টেবিলের ওপর রাখা জলের বোতল থেকে খানিকটা জল গলায় ঢাললেন প্রফেসর। বড় করে কয়েকটা নিঃশ্বাস নিলেন। তার বয়স প্রায় 60-এর কাছাকাছি। একটানা বেশিক্ষণ কথা বলতে গেলে হাঁপিয়ে ওঠেন। জলটা গলায় যেতে আরাম লাগলো তার। গলার স্বরও কিছুটা তরল হয়ে এলো। রিমোটটা হাতে তুলে নিয়ে তিনি বললেন, এর উত্তর আমরা পাবো পরের স্লাইডে। অক্ষম নাটকীয় ভঙ্গিতে বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের চেয়ারগুলো মজবুত করে ধরে বসুন। পরের ছবিতে আমরা আমাদের 25,000 বছর আগের পূর্বপুরুষদের সব থেকে গোপন সিক্রেটটি ধরে ফেলতে চলেছি। আশা করি স্বর্গ থেকে তারা আমাদের ক্ষমা করে দেবেন। রিমোটে চাপ দিতেই ঘরের ভিতরে চাপা উত্তেজনাটা অনুভব করতে পারলেন প্রফেসর। ক্লাসের প্রায় 80খানা চোখে এখন গিয়ে জমা হয়েছে স্ক্রিনের ওপরে। সেখানে আগের ছবিটা সরে গিয়ে ফুটে উঠেছে একটা নতুন ছবি। প্রফেসর গমগমে গলায় বললেন, এই ছবিটা ওই একই গোয়াতে। ছবির ঠিক মাঝখানে একটা বড় অংশ কালো রং দিয়ে ঢেকে দিয়েছেন প্রফেসর। সেই অংশটাকে ঘিরে দাঁড়িয়ে আছে অন্তত 30 মানুষ। তাদের দাঁড়ানোর ভঙ্গিটা বড় বিচিত্র। টান টান শরীর, সবারই দুটো হাত উপরের দিকে সটান প্রসারিত। মাথা তুলে উপর দিকেই তাকিয়ে আছে সবাই। একসঙ্গে একালের কোনো নামি ব্যান্ড স্টেজে থাকলে তাদের গান শুনে দর্শকদেরকে এই ভঙ্গিমায় লাফাতে দেখা যায়। কালো জায়গাটা দেখিয়ে প্রফেসর বললেন, লেটস প্লে আ পিকচার পাজল। ওই ডার্কেন জায়গাটায় আসলে কি আছে বলে তোমাদের মনে হয়? লোকগুলোকে দেখে গেস করার চেষ্টা করো। কয়েক সেকেন্ড পর উত্তর আসতে লাগলো, স্যার, লিনকিন পার্ক। সূর্য, একটা বিরাট চেহারার মানুষ। স্যার, আই থিঙ্ক এটা হরিণ। উত্তরগুলো শুনতে শুনতেই কালো ঢাকা দেওয়া জায়গাটা খুলে দিলেন। প্রণব বসুরায় আর সঙ্গে সঙ্গে সম্মিলিত জনতার মুখ থেকে একটা চীনা অপভাষা বিস্ময় রসে জারিত হয়ে বেরিয়ে এলো, ও মাই গড, শিট, ইটস আ ট্রি। Yes, my dear, they were tree worshipper.
হাসি মুখে ছবিটার ব্রাইটনেস বাড়িয়ে দিলেন প্রফেসর প্রণব বসু রায়। ছবির মুক্ত হওয়া জায়গাটায় একটা বিয়ের চেহারার পাতা ঝরা গাছ। আগের গাছটার তুলনায় এটা ঢের বড় করে আঁকা হয়েছে। তাকে ঘিরেই উত্থিত বাহু জনতার সমারোহ। গালে একটা হাত রেখে বসু রায় বললেন, আজ থেকে প্রায় 25 বছর আগের আদিম মানুষ আজকের প্রতিষ্ঠিত যে ধর্মগুলো আমরা চারপাশে দেখি তাদের বিন্দুমাত্র অস্তিত্বই যখন ছিল না, সেই সময় ফুড চেইন না জেনে, ফটোসিনথেসিসের কথা না জেনে, সয়েল ইরোশনের কথা না জেনে, এমনকি গাছের যে প্রাণ আছে সেটা অবধি না জেনে এত কিছু ছেড়ে বৃক্ষ দেবতার উপাসনা করত। কেন, কিসের জন্য তার জানা সম্ভব নয়। প্রণব বসু রায় পোডিয়ামের উপরে রাখা চেয়ারে বসে পড়লেন। রুমাল বের করে মুছে নিলেন মুখটা। কয়েকজন ছাত্র টেবিলের উপরে খাতা ফেলে কিছু লিখে নিতে লাগলো। ক্লাসরুমের বাইরে এতক্ষণে লোকজনের যাতায়াত বেড়ে উঠেছে। প্রফেসর পি বসু রায় ক্লাসের আর বেশিক্ষণ বাকি নেই। আর্কিওলজি ডিপার্টমেন্টের এই ক্লাসরুমটায় ইদানিং ফিজিওলজির কাজও হয়, কারণ এই ঘরের স্লাইড প্রজেক্টরটা বেশ নিখুঁত ছবি ফুটিয়ে তোলে। বাইরে থেকে একজন আরতালি জাতীয় লোক ক্লাসের ভিতরে উঁকি দিচ্ছিল। তাকে চোখে পড়তে হাতের ইশারায় কাছে ডাকলেন প্রফেসর। গলা তুলে বললেন, কিছু বলবে নাকি নরেন? আরতালি নরেন টেবিলের উপরে হাত রেখে একটু ঝুঁকে পড়ে বলল, আপনাকে একজন ডাকতে এসেছে স্যার। ঘড়ি দেখলেন প্রফেসর। আমার ক্লাস তো আর 10 মিনিট বাকি, পড়ে নিয়ে যাই নাকি? যা বলেন। ঘান নেড়ে হলঘর ছেড়ে বেরিয়ে গেল নরেন। প্রফেসর চেয়ার থেকে উঠে আবার নতুন উদ্যমে শুরু করলেন, তো যে কথা আমি বলছিলাম, মানব সভ্যতার প্রথম দেবতা ছিলেন বৃক্ষ, কিন্তু সেখানেও একটু রহস্য আছে। বৃক্ষ নিয়ে নয়, কিন্তু মানব সভ্যতা নিয়ে। যেমন ধরো, এই যে ছবিটা তোমরা দেখলে, কার্বন ডেটিং করে দেখা গেছে এটা আঁকা হয়েছিল আজ থেকে 25,000 বছর আগে, পলিওলিথিক কালে, অধুনা ব্রাজিলে, অর্থাৎ নর্থ আমেরিকায়। নর্থ আমেরিকার ম্যাপে ফুটে উঠবে বা দেওয়ালে। ম্যাপের উপর থেকে ব্রাজিল, পেরু কিংবা নামগুলো উঠে গিয়ে ম্যাপটা একটু একটু করে ফিরে যাচ্ছে আজ থেকে 10,000 বছর আগের মানচিত্রে। সময়ের পথ ধরে পিছনে হাঁটছে নর্থ আমেরিকা। একটা লালচে লাইন এগিয়ে যাচ্ছে সেই নর্থ আমেরিকার দিকে। প্রফেসরের গলা আবার ভারী হয়ে উঠল, কিন্তু ইতিহাস আমাদের বলছে মানব সভ্যতা প্রথম নর্থ আমেরিকায় বসতি স্থাপন করে আজ থেকে 16 কি 17,000 বছর আগে। আলাস্কা, সাইবেরিয়া হয়ে নর্থ আমেরিকায় পৌঁছেছিল তারা। তাহলে তাদের সেখানে পৌঁছানোর প্রায় 10,000 বছর আগে সেখানে গুহার দেওয়ালে কে ছবি আঁকলো? 10,000 বছর মানুষের ইতিহাসে অল্প সময় নয়, কিন্তু আমাদের জন্ম থেকে যীশুখ্রিস্টের জন্মের মাঝের সময় বা তার 5 গুণ। তাহলে আমাদের পরিচিত মানুষ নর্থ আমেরিকায় পৌঁছানোর আগে কারা বাস করত সেখানে? ছাত্রছাত্রীদের মধ্যে থেকে উত্তর আসা বেশ স্পষ্ট হলো। কিছুক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে, যদিও ক্লাসের আর বেশিক্ষণ বাকি নেই। প্রফেসর আর উত্তরের
অপেক্ষা করছেন না। তিনি একটু সামনে এগিয়ে এসে বললেন, এর উত্তর দেওয়ার জন্য রকেট সায়েন্স না জানলেও চলে। তুমি একটা ফ্ল্যাট কিনে দেখলে সেই ফ্ল্যাটের দেওয়ালে একটা বাচ্চা ছেলের হাতের আঁকা কিছু ছবি আঁকিবুকি, সেটা দেখেই তুমি বলে দেবে এখানে আগে যে পরিবার বাস করত তাদের একটা বাচ্চা ছেলে ছিল। নর্থ আমেরিকার গুহা চিত্র প্রমাণ করে আমাদের পরিচিত মানব সভ্যতার বাইরে সমান্তরাল একটা সভ্যতা ছিল যাদের ব্যাপারে আমরা এখনো কিছু জানি না। তাদের পরিণতি কি হলো সেটাও আমাদের জানা নেই। একটা হাত উঠেছে একদম ক্লাসের মাঝখান থেকে। প্রফেসরের ইশারায় উঠে দাঁড়িয়ে প্রশ্নটা ছুঁড়ে দিল ছেলেটা, তারা কি এলিয়েন ছিল স্যার? এ প্রশ্নটা নতুন নয়। প্রফেসর হাসলেন। ছেলেটিকে বসতে বলে ক্লাসের বাকিদের দিকে চেয়ে বললেন, এই কারণেই বাচ্চা ছেলের উদাহরণটা দিই, বুঝলে? দেওয়ালে আঁকিবুকি দেখে আমরা আগে বসবাস করা বাচ্চা ছেলের কথাই তো ভাবি, নাকি এলিয়েনের কথা ভাবি কি চট করে? সব থেকে বেশি যেটা সম্ভাবনা তা হলো মানব সভ্যতার একটা শাখা সম্পর্কে আমরা এখনো প্রায় কিছুই জেনে উঠতে পারিনি। হয়তো জানা যাবে কিছুদিন পরে। ততদিন আমাদের ভিনগ্রহী ভূত বা রূপকথার গল্প নিয়ে হতেও পারে নাও হতে পারে, খেলাটাই সার হবে। তবে প্রজেক্টরটা বন্ধ করতে গিয়েও থেমে গেলেন প্রফেসর। ট্রি ওয়ার্শিপের ছবিটা আবার ফিরিয়ে এনে বললেন, তোমরা যদি সত্যি এই নিয়ে মাথা ঘামাতে চাও তবে একটা জিনিসের হিন্ট দিতে পারি। তবে এ নিয়ে আজ আর কিছু বলবো না, জাস্ট ফুড ফর থট। দেওয়ালে ফুটে ওঠা ছবিটার বাঁ দিকে সরে এলেন প্রফেসর। একেবারে ধারের দিকের একটা জায়গা হাত দিয়ে দেখিয়ে বললেন, লোক আর কি দেখতে পাচ্ছ? প্রফেসরের আঙুল যেখানে শেষ হয়েছে সেখানে একটা আবছা ফিগার আঁকা আছে। এই ফিগারটা লাইনে আঁকা অন্য মানুষগুলোর মতো কিন্তু নয়। এই উপাসনায় যে যোগ দেয়নি সে। মাথা নিচু করে বসে আছে একটা পাথরের উপরে। সব থেকে আশ্চর্যের হলো তার পা দুটো অন্য মানুষের পায়ের মতো সরু সরু রেখা নয়, বরঞ্চ পা দুটো যেন একসাথে জোড়া। যদি রেখাগুলো সময়ের ছাপে অস্পষ্ট হয়ে গেছে তাও বোঝা যায় মন দিয়ে কিছু একটা ভাবছে সে। দি ফার্স্ট এথেইস্ট, কৌতুকের হাসি হেসে বললেন প্রফেসর। সেই সময় এমন কেউই তাহলে ছিল যে বৃক্ষ দেবতার উপাসনায় অংশ নেয়নি। তবে কি সে অন্য কিছুর পূজারী নাকি নাস্তিক? নিজেরা ভেবে দেখো। আমার ক্লাস আজ শেষ। প্রফেসর টেবিল থেকে নিজের ছোট ব্যাগটা নিয়ে দরজার দিকে হেঁটে যেতেই উঠে দাঁড়ালো গোটা ক্লাস। আরদালি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তাকে দেখে একটু বিস্মিত হলেন বসুরায়। বাবা, এত আর্জেন্ট ব্যাপার নাকি? নরেনের মুখ থমথমে মুখে বলল, খুব জরুরি তলব স্যার, পুলিশ কমিশনারের থেকে লোক এসেছে। পুলিশ কমিশনারের আমার সঙ্গে কি দরকার? তা তো জানি না। দুজনে দ্রুত পায়ে এগিয়ে এলো অফিস রুমের দিকে। আপাতত জায়গাটায় বেশি ভিড় ভাট্টা নেই। দুজন স্টাফ এদিক ওদিক ঘোরাঘুরি করছে। বড় কনফারেন্স টেবিলের চারপাশে রাখা চেয়ারে হাত পা ছড়িয়ে গল্প করছে বাকি ফ্যাকাল্টিদের মধ্যে কয়েকজন।
তারা আরতালির সঙ্গে বসু রায়কে দেখে সম্ভাষণ জানিয়ে হাসল। বসু রায় বুঝলেন তার নার্ভগুলো একটু উত্তেজিত হয়ে উঠেছে। চেষ্টা করেও মুখে হাসি ফোটাতে পারলেন না তিনি। লাইব্রেরি রুমে অপেক্ষা করছেন উনি। রুমের দরজা অবধি নিয়ে গিয়ে কথাটা বলে আরতালি নরেন একটু সরে দাঁড়ালো। বুকে সাহস এনে প্রফেসর দরজা ঠেলে ভিতরে ঢুকে গেলেন। ঘরটা প্রায় খালি, শুধু সামনের টেবিলে এক টাক মাথা ভদ্রলোক প্রণব বসু রায়কে ঢুকতে দেখে এগিয়ে এলেন। তার দৃঢ় কঠিন মুখে কোনো বদল এলো না। প্রফেসর কিছু বলে ওঠার আগেই তিনি হঠাৎ তার সামনে দাঁড়িয়ে বললেন, প্রফেসর বসু রায়, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি আমি মানে মানে আমতা আমতা করতে লাগলেন প্রফেসর। উল্টো দিকের লোকটা আচমকাই খ্যাক খ্যাক করে হেসে উঠে বললেন, আরে ধুর মশাই, মজা করছিলাম। আপনি হলেন দেবতুল্য মানুষ, অ্যারেস্ট করতে যাব পাপ লাগবে না। উপহাসটা খুব একটা উপভোগ করতে পারলেন না বৃদ্ধ মানুষটা। স্মিত হেসে বললেন, তাহলে হঠাৎ এমন জরুরি তলব একেবারে কলেজে? আসলে আমাদের একটা কারণে আপনার বড় সাহায্য দরকার প্রফেসর। কয়েকটা কেস একেবারেই না সলভ করা যাচ্ছে না। পুলিশের কেস সলভ করতে হবে আমাকে? একটু অবাক হলেন প্রণববাবু। এমন অদ্ভুত আবদার আগে শোনেননি তিনি। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি রকম দরকার বলুন তো? একটা কাল্ট মার্ডার বলতে পারেন। ইন্টার কানেকশন নেই এমন কিছু মানুষকে পর পর খুন করছে কেউ, সম্ভবত একটা গ্যাং। কয়টা কেস? এমন তো আকছার হয় নিশ্চয়ই। ভুরু তুলে বললেন প্রফেসর, কিন্তু আমি এর মধ্যে আসছি কি করে? They have something to do with extinct animals. একটা ছোট ধাক্কা খেলেন প্রফেসর বসু রায়। অবলুপ্ত প্রাণী, তাদের সঙ্গে খুনের কি সম্পর্ক? লোকটা আরেকটু এগিয়ে এলো প্রফেসরের কাছে, কানের কাছে মুখ এনে চাপা স্বরে বলল, দেওয়ালেরও কান আছে স্যার। এখানে সবকিছু বলে ফেললে কেলো হয়ে যাবে, বুঝেনি তো। আমার আপনাকে কিছু দেখানোর আছে। স্রেফ যদি খুনের কেস হতো তার জন্য আমরা আপনাকে জ্বালাতন করতাম না। শুধু খুন নয়, তাহলে কি? চারপাশটা একবার দেখে নিলেন টাক মাথা ভদ্রলোক। সন্তর্পণে পকেট থেকে বড় সড়ো চেহারার মোবাইল ফোন বের করে বললেন, হ্যাভ আ লুক। 3 দিন আগে আমাদের হাতে এসেছে মাঝগঙ্গার এই ছবিটা। মোবাইল স্ক্রিন জুড়ে ফুটে ওঠা ছবিটার দিকে তাকালেন প্রফেসর। সঙ্গে সঙ্গে ছিটকে পিছিয়ে এলেন তিনি। অপার ঘোলাটে জলরাশির মাঝে প্রায় মিনিট 50 উঁচু একটা তেকোনা স্তম্ভ। ভালো করে তাকালে বোঝা যায় জিনিসটা একটা অকল্পনীয় দানবিক গাছের মূলের কেবল অগ্রভাগটুকু। জলের ওপরে জেগে উঠেছে সেটা। আর সেই মূলের একেবারে শেষ ভাগে পেঁচিয়ে আছে একটা সরীসৃপ। গোটা মূলের বেশিরভাগটাই ঢাকা পড়ে গেছে তার শরীরে। একটা সাপ, গায়ে একটা বিশেষ ধরনের ডোরা কাটা দাগ। অতিকায় সাপটার মাথার দিকটা নিমজ্জিত হয়ে আছে জলের ভেতরে। Something is terrible. Something is terrible wrong, Professor, and you need help, God's help.